আগামী নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ। মহিলা দলের আলোচনায় তারেক রহমান। ক্ষমতায় গেলে 50 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ ঋণী। এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। অমীমাংসিত ইস্যুতে চলছে ঐকমত্য কমিশনের বৈঠক। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। দীর্ঘ 1 বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে 24 স্বীকৃতি সে আজও পর্যন্ত আমরা পালাম না। সতর্ক না থাকলে 1-11-র মতো ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। নেতাকর্মীদের সতর্ক করলেন মির্জা ফখরুল। বলেন কিছু ঘটনার আলামত ভালো নয়। আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি 1-11-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। 18 বছর পর ভোটের আকাঙ্ক্ষা পূরণ হবে জনগণের, প্রতিশ্রুতি আইন উপদেষ্টার। নির্ধারিত সময়ে হবে নির্বাচন, আবারও জানালেন প্রেস সচিব। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। প্লট দুর্নীতি মামলায় হাসিনা রেহানার বিরুদ্ধে অভিযোগ গঠন। জয়, পুতুল, টিউলিপ, ববি সহ সবার নামে গ্রেফতারি পরোয়ানা। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন। সেই জন্য মামলাটি দায়ের করা হয়। আশা করি আমরা মামলাটিতে সফল হব। আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং দেয় অভিযুক্ত মেজর সাদেকের বিষয়টি তদন্ত করছে সেনাবাহিনী। পাহাড়ে আধিপত্য বিস্তার করতে দেবে না কেএনএফকে। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে 25% শুল্কের পর ভারতের 6 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। তেল নিয়ে পাকিস্তানের সাথে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। যে সুযোগ এসেছে সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান। রাজধানীর পরিবাগে আবু সাইদ মিলনায়তনে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিজয়ের বর্ষপূর্তি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে আসে নারীর অবদান আর আত্মত্যাগ। রক্তাক্ত জুলাইয়ে কোনো নারী হারিয়েছে স্বামীকে, কেউ বা সন্তান। আমার এক শ্রাবণ চলে গেছে, আমার হাজার শ্রাবণ এখনো বেঁচে আছে। আমার ওই শ্রাবণগুলোর প্রোটেক্টের জন্য আমি চাচ্ছি বিচার। কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, কেউ বা বাবা হারা। 16 বছরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে রাষ্ট্র কর্তৃক। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হবে। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তিনি নারীদের সজাগ থাকার আহ্বান জানান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে, তাদের মতামতের ভিত্তিতে সনদ চূড়ান্ত হবে। এদিকে দুদক, পিএসসি সহ 4টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে কমিশনের প্রস্তাবনায় বিএনপি সহ 5টি রাজনৈতিক দল ও জোট ভিন্ন মত দিয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 23তম দিনের আলোচনা। দিনের শুরুতে কমিশনের সহসভাপতি জানান, সনদের খসড়ায় পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। তবে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে আজকেই। তার ব্যাপারে আপনারা পরিবর্তন সংযোজন ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা কাজ করছি যাতে করে আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। আলোচনার এজেন্ডায় উচ্চকক্ষ গঠন পদ্ধতি সহ 7টি বিষয়। যদিও আগেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে একাধিকবার, তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। শুরুতেই দুদক, পিএসসি, মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল এই 4টি সংস্থার বাছাই কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়। ঐকমত্য কমিশনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত জানান বিএনপি সহ 5টি দল ও জোট। প্রস্তাবের পক্ষে ছিলেন বাকিরা। এই ছাত্রদের কিংবা তরুণদের বেকারত্বের ক্ষোভ এবং এই চাকরির ন্যায্যতার প্রশ্নে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আজকের এই গণ অভ্যুত্থান আমাদের জন্য নিয়ে এসেছে। কমিশনের প্রস্তাবের সাথে আমরা ঐকমত্য করেছি যে একটা বাছাই কমিটি সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে তারা এই সমস্ত সাংবিধানিক পদে নিয়োগ দেবে। ঐকমত্য কমিশন পজিটিভ সিদ্ধান্ত দিয়েছে, এগুলা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হবে। অধিকাংশ পার্টিসিপেন্ট বা দল এর সাথে একমত। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা। এরপরই আলোচনা গড়ায় সংসদের উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে। সেখানে জামায়াত এনসিপি পিআর পদ্ধতির দাবি জানালেও এবারও তাতে ভিন্নমত পোষণ করে বিএনপি। কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে, আমরা এটাতে একমত যে 100 সংসদ সদস্য হবে উচ্চকক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দলসমূহের ভোটের অনুপাতে হবে। ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত। ভোটের পিআর পদ্ধতির ব্যাপারে আমরা অধিকাংশ দল এটার ব্যাপারে একমত হয়েছি। এছাড়া বাসদ ও সিপিবি জানায়, দেশে ব্যয়বহুল অলংকারিক উচ্চকক্ষ চায় না তারা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। এই সংকটের মুহূর্তে এই উচ্চকক্ষের মতো একটা উচ্চাভিলাষী যে গঠন করার, সেইটা আমরা একমত পোষণ করি না। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। নিম্নকক্ষ ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কিছু ঘটনার আলামত ভালো নয়, সতর্ক ঐক্যবদ্ধ না হলে 1-11-র মতো ঘটনা অস্বাভাবিক নয় বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বললেন, বিশেষ উদ্দেশ্যে কিছু বিতর্ক তৈরি করা হচ্ছে। জুলাইয়ের স্পিরিট থেকে সরে গিয়ে দেশে এখন ক্ষমতার লড়াই চলছে। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ করছে, তবে ডেডলাইন ফেব্রুয়ারি পার হলে সরকার প্রধানের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে। যে ঘটনাগুলো আলামত ভালো না। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি 1-11-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়।
এদিকে জুলাই অভ্যুত্থান এবং ফ্যাসিবাদের ১৫ বছরের দুঃশাসন শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম, খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আলোচনা সভায় তিনি বলেন, ভবিষ্যতের তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণ করতে হবে। গণতন্ত্রের কাটা ছড়াছড়ি হবে, অনেক কথা আসবে, কিন্তু একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকেরা। বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা আমি সন্দিহান। যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো সাংবাদিকদের স্বার্থে, সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে, সেদিন সংবাদপত্র স্বাধীন হবে, তার আগে হবে না। রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান, তাঁর দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চান তারা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন, ঘোষিত সময়েই ভোট হবে। সামনের কয়েকদিন দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বলেন, বিগত 18 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু তারা ভোট দিতে চান। আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা, তার প্রতিফলন ঘটবে সামনের নির্বাচনে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমিও তো 18 বছর ধরে ভোট দিতে পারি নাই। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। এর আগে দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, আগামী 5-6 দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ। বেশ কিছু কাজ সম্পন্ন হবে এর মধ্যে। তবে যা কিছু হোক না কেন, নির্বাচন আয়োজনে দেরি হবে না। একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। 5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব। যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার বিধান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি। এই 19টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। এ সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সংবিধানের 70 অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে 3/4 দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয়। বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং
ন্যায়পাল নিয়োগের সংবিধানে সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এনডিএম, আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উচ্চ কক্ষ গঠনের বিষয়ে 2/3 বেশি দল ও জোট একমত হয়েছে। 5টি দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জামিয়াতে উলামা ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে অন্য সকল দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কয়েকটি নোট অফ ডিসেন্টের কথা বিশেষ করে উল্লেখ করলাম, আরও কয়েকটি ক্ষেত্রে এইরকম নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তা সত্ত্বেও এই যে 19টি বিষয়ের কথা আমরা বলেছি, এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি বা সুনির্দিষ্টভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারেনি, তখন কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে। কমিশন তারপরেও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামত নিয়ে গৃহীত হয়েছে। আজকে অন্যান্য বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়। এ বিষয়ে বেশ কয়েক দফা আলাপ আলোচনার পরে যেহেতু দলগুলোর পক্ষ থেকে এক জায়গায় আসার ক্ষেত্রে কিছু কিছু ভিন্নমত ছিল, সেই হেতু আমরা যে প্রস্তাবটি উপস্থাপন করেছিলাম সে বিষয়ে গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাসদ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং জেএসডি অংশত, কিন্তু অন্যরা গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাসদ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাসদ, বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ওয়াকআউট করেছেন এবং তারা বলেছেন যে তারা এই আলোচনা বর্জন করলেন। নারী প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পাওয়া গেছে এবং সেক্ষেত্রে এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100তে উন্নীত করা হবে। তবে কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে। বিদ্যমান 50টি আসন বহাল রেখেই আসলে এবং সেখানে প্রয়োজনীয় সংশোধন করে নারীদের আসন বৃদ্ধির ক্ষেত্রে আমরা সুস্পষ্ট কিছু প্রস্তাব দিয়েছি। সেক্ষেত্রে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ প্রথম অংশের বিষয়ে অর্থাৎ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করার বিষয়ে আপত্তি করেছেন। অন্যান্য দলেরও কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। আমাদের পক্ষ থেকে এই আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবগুলো প্রতিদিনই আমরা দিয়েছি। আজকে বেশ কয়েকটি বিষয় হয়েছে, আমরা আগামীকালের মধ্যে সেগুলির বিস্তারিত অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে আজকে রাতে যতটা সম্ভব আমরা এই টেক্সটগুলো পৌঁছানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানেন যে গত অব্যাহতভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন, ভিন্ন মতের মধ্যে দিয়ে গেছেন, তারপরেও তারা এক জায়গায় এসেছেন। ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গোড়া থেকেই যেটা বলে আসছিলাম যে আমরা 31শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের প্রক্রিয়ায় আলোচনাটা সমাপ্ত করতে চাই। আমরা সেটাতে সফল হয়েছি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা
পূর্ণাঙ্গ রূপ দেব, সেটি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদে স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে কোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে। সেই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, আন্তরিকতা আছে। আমরা অনুরোধ করেছি যে তারা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা অব্যাহত রাখুন। আমাদের পক্ষ থেকে আমরা অনুঘটকের দায়িত্ব পালন করব এবং বাইরেও যতটুকু প্রয়োজন, অর্থাৎ সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটার পূর্ণাঙ্গ রূপ দেয়া। আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব। তাদের কিছু যদি মতামত থাকে, সেগুলো যদি সংশোধন করতে হয় সেগুলো আমরা করব এবং তারপরেই কেবলমাত্র এটি বাস্তবায়ন বিষয়ক আলোচনার সূত্রপাত হতে পারে। আমরা আশা করছি সেটা খুব দীর্ঘ সময়ের বিষয় হবে না। তবে রাজনৈতিক দলগুলো এবং কমিশন আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটানা কাজ করার কারণে কিছুটা সময় দ্রুতগতিতে আমরা অগ্রসর হব, কিন্তু আমরা আশা করছি যে জাতীয় প্রয়োজনের কথা বিবেচনা করে, গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা জানি, ব্যক্তিগতভাবে আমি এটা বুঝতেই পারছি যে আপনাদের অনেক প্রশ্ন আছে। একটা দীর্ঘ আলোচনার পরে সারাদিনে অনেক রকম প্রশ্ন আপনাদের আছে। আমাদের পক্ষে এই মুহূর্তে সেই প্রশ্নগুলো নেওয়া এবং উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব কমিশনের পক্ষ থেকে যতটা সম্ভব দ্রুততার সঙ্গে একটা, যদি সম্ভব হয় আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, 1 বছরও এগুলো কার্যকর না করা সরকারের ব্যর্থতা, দীর্ঘসূত্রতা ও আশ্বাস নয়। 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন জুলাই সনদ নিয়ে আর টালবাহানা করা চলবে না। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে কর্মসূচির ঘোষণা দিয়েছিল জুলাই যোদ্ধারা। সেই প্রত্যাশা পূরণ না হয় সকালেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। জুলাই যোদ্ধারা বলেন, রক্ত ও জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, অথচ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতেই সরকারের যত গড়িমসি। এই টালবাহানা আর সহ্য করা হবে না বলেও জানান তারা। এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। আমরা চাই না যে এই জুলাই সনদ নিয়ে আবার নতুন করে কোনো তালবাহানা হোক। আমরা আহত যোদ্ধা, আমরা এই দেশকে মুক্ত করছি পেশিবাজি থেকে। এখন আমরা ন্যায্য দাবি চাই। দীর্ঘ 1 বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে 24 স্বীকৃতি, সে আজও পর্যন্ত আমরা পেলাম না। বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে জুলাই যোদ্ধারা। বলছেন, কোনো আশ্বাস নয়, দাবি আদায় করেই ছাড়বেন রাজপথ। আমার কাছে 11,000 যোদ্ধার তালিকা আছে। এই যোদ্ধাদের এক এক করে ফোন দেই, সবার একই কথা, একই আর্তনাদ, আমাদের জন্য কিছুই করা হয় না। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। তারা আরও বলেন, জুলাই সনদ একক কোনো দাবি নয়, এটি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অধিকার, যা সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও তাদের। জুলাইকে কোনো রাজনৈতিক দল যেন কুক্ষিগত করতে না পারে, জুলাইয়ের ইতিহাসকে কেউ যেন কোনোভাবে বিকৃত করতে না পারে। সমস্ত উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আজকে রাজপথে নামতে হচ্ছে। এটা খুব দুঃখের বিষয়। 64 জেলা একত্রিত হয়ে জুলাই আহত এবং নিহত পরিবার সবাই মিলে আমরা একসাথে শাহবাগের মোড়ে আজকে সকাল 10টা থেকে অবরোধ দিয়ে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর এই 2 বিচারক আদেশ দেন। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন বিচারক। টিউলিপ সিদ্দিকি, আজমিরা সিদ্দিকি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকি বিরুদ্ধে একইভাবে প্লট জালিয়াতির বিষয়ে মিথ্যা হলফনামা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধেও একই ধারায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয় এবং মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। দুদকের এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদিকুল হক সাদেকের বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। বনানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানানো হয়। সম্প্রতি এনসিপির জনসভা ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় কেএনএফ-এর আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে বলেও জানান সেনা কর্মকর্তারা। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ শেখ হাসিনার সমর্থকরা মাঠেও তারা অরাজকতা তৈরি করতে চায় বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এসবের মাঝেই অভিযোগ উঠেছে সাদেকুল হক সাদেক নামে সেনাবাহিনীর একজন মেজর নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সম্প্রতি এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ হয় গোপালগঞ্জে। ছাত্রদের রাজনৈতিক দলের কর্মসূচি ভণ্ডুলের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। ব্রিফিংয়ে জানানো হয় প্রাণহানির বিষয়েও চলছে তদন্ত। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি। গোপালগঞ্জ হয়েছে এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে। প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। প্রাণহানির ঘটনা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন ওখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হলো কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র পেলেও নাজুক অবস্থায় আছে। যৌথ বাহিনীর অভিযানও চলমান। আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে। তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা, এবং তাদের যে বিভিন্ন বেস বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা
খুঁজে পেতে সক্ষম হয়েছে এবং সেগুলো ধ্বংসও করা হয়েছে। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব। এবং জানানো হয় গত ৪ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযানে ৫৫ জন মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট ৫,৫৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা শুধু তল্লাশি এবং অপরাধীকে গ্রেফতার করতে পারি। অপরাধীকে গ্রেফতার করার পরে বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পরে আসলে আমাদের আর করার কিছু থাকে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আবারও যাচ্ছি বিরতিতে, রাতের বাংলাদেশে একটু পরে ফিরছি। বিদ্রুপের মাধ্যমেও যে বিদ্রোহ করা যায় গত জুলাইয়ে তা প্রমাণ করেছিল এদেশের মানুষ, যার নেতৃত্বে ছিল ইআরকি নামের একটি ফেসবুক পেজ। গণঅভ্যুত্থানের 1 বছর পর তারাই বিরূপে বিদ্রোহ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে, যেখানে স্থান পেয়েছে হারুনের ভাতের হোটেল, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে, নাটক কম করো পিওর মতো এমন বহু স্যাটায়ার। ২৪ জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোর কথা কি মনে আছে আপনাদের? একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে গুলিতে বিদ্ধ হচ্ছে ছাত্র জনতার বুক। রক্তস্নাত সেই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রুপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার। স্বৈরাচারী সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার যখন ক্রমেই সংকুচিত হয়ে আসছিল, তখন অনলাইন ও অফলাইনে ছিল ইআরকির বিচরণ। তখন আমাদের রাস্তা ছিল হচ্ছে প্রধান কাজ, আর অবসর ছিল কার্টুন আঁকা। রং মিস্ত্রির মতো পুলিশ ইউনিফর্ম পরে কালারিং নিয়ে হচ্ছে যে ওই মুস্তি ছিল, তো আমি ওইটা নিয়ে একটা কার্টুন করছিলাম। জুলাইয়ের 1 বছর পূর্তিতে সেই সব বিদ্রুপের শব্দচয়ন নিয়ে বিদ্রুপে বিদ্রোহ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে ইআরকি, যা মনে করিয়ে দেয় বিদ্রুপ হলো ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষমতাহীনদের লড়াইয়ের অন্যতম অস্ত্র। তরুণ প্রজন্ম যারা আছে, বিশেষ করে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে তারাও অনেক এনজয় করতে পারবে, কারণ এখানে জুলাইয়ের স্পিরিটটাকে একটা এনজয়েবল ফরম্যাটে প্রেজেন্ট করা হয়েছে। অনেক ক্রিয়েটিভ জিনিসগুলো যেগুলো দেখলাম, ওই সাইডেও দেখলাম। আয়োজনটা সত্যি অনেক ইনোভেটিভ, ভালো লাগছে। প্রতিটার আলাদা আলাদা মর্মার্থ আছে, অনুধাবন করতে হবে আমাদের। মানুষ যখন অনেক শখে থাকে, অনেক কিছু ভুলে যায়, তো এই এত বড় ঘটনা তো ভুলে গেলে চলবে না, এবং আমরা যথার্থ বিচার চাই, আমাদের ভাইদের খুনের বিচার চাই। এই প্রদর্শনী শুধু একটি আর্ট শো নয়, বরং একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে বিদ্রুপের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র। 1 বছর আগে যা যা ঘটেছিল সেটার উপর দাঁড়িয়ে আমরা ইআরকি আমরা আসলে একটা ডিফারেন্ট ওয়েতে ভেবেছি যে এটাকে আসলে এটার ভিতরে হিউমারটা এবং স্যাটায়ারটা কিভাবে আসলে খুঁজে বের করা যায়। প্রদর্শনীটি 31 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ধানমন্ডির আলিয়স ফ্রসেসের লা গ্যালারিতে চলবে, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হবিগঞ্জ পিডিবি নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, সন্ধ্যা 7:15টার দিকে তারা আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট 8 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত। নির্বাহী প্রকৌশলী জানান, শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকে গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ, মেরামত শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কমপক্ষে 2 থেকে 2.5 ঘণ্টা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরকে বাদ দিতে প্রতারণা নথি জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে বর্তমান চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম ও এমডি শম্পা রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে আহমেদ জোবায়েরের তার পদ ফিরে পেতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা। তারা জানান, গত বছরের 24 ডিসেম্বর সময় মিডিয়া লিমিটেড একটি অতিরিক্ত সাধারণ সভা করে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করে। নিয়ম অনুযায়ী ইজিএম করার বিষয়টি আহমেদ জোবায়ের সহ সব পরিচালককে 3 সপ্তাহ আগে জানাতে হবে, কিন্তু সময় কর্তৃপক্ষ সেটি না করে জালিয়াতির আশ্রয় নিয়ে অপসারণ করে তাকে। অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক ওনারা এই ফ্রড কাজগুলা করেছেন, যে কারণে মহামান্য আদালত আমাদের সাবমিশন সন্তুষ্ট হয়ে 2 জনের বিরুদ্ধে ফ্রডের মামলা করার জন্য প্রসিডিংস ড্র করার জন্য নির্দেশনা দিয়েছেন। 25% শুল্ক আরোপের পর ভারতের জন্য আরো বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে।
ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারতের চিরবৈরী পাকিস্তানের সাথে তেল নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসাথে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। মার্কিন শুল্কের বোঝা ঠেকাতে এরই মধ্যে ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বিভিন্ন দেশ। এর মধ্যেই এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। দেশটির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত আমাদের বন্ধু, কিন্তু দেশটি ব্রিক্সের সাথে জড়িত, আর ব্রিক্স যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তারা। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে, আর আমাদের পণ্যের ওপরও ভারত শুল্ক দিয়ে থাকে। কোনো কোনো পণ্যে 175% পর্যন্ত শুল্ক দিয়েছে। তবে এখানেই শেষ নয়। দিল্লির জন্য আরও বড় ধাক্কা এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকে। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি 2024 সালে $8.40 কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞা আরোপ হবে প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানের উপরও। তবে এর চেয়েও বড় ধাক্কা মনে করা হচ্ছে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের তেল চুক্তি নিয়ে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে পাকিস্তানে থাকা বিপুল তেলের মজুদ উত্তোলনে দুই দেশ একসাথে কাজ করবে। এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন একটি কোম্পানি বাছাই করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। এ সময় ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, একদিন হয়তো দেশটিকে তেল রফতানি করবে পাকিস্তান। এদিকে তেল চুক্তির পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার দাবিও করেছে ইসলামাবাদ। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আমার কাছে রাতের বাংলাদেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।